বাংলা ডিজিটাল প্ল্যাটফর্ম ও কলকাতায় আপনারা শুনছেন আমাদের নতুন পডকাস্ট কফি হাউসের আড্ডা। এখন থেকে গল্প, কবিতা ও ছোটদের বিভাগের পাশাপাশি আমরা নিয়ে আসবো দেশ বিদেশে ছড়িয়ে থাকা বিভিন্ন বাঙালির গল্প। শুনতে থাকুন আপনাদের পছন্দসই প্ল্যাটফর্ম অথবা ইউটিউবে। নমস্কার বন্ধুরা, কফি হাউসের আড্ডায় আপনাদের সবাইকে স্বাগত। আমি অভিদীপ। খুব পণ্ডিত একজন মানুষ আমাদের সাথে আজকে আড্ডা দিতে এসেছেন। আলাপ করিয়ে দিই, আমাদের সাথে রয়েছেন তরুণ কুমার ঘটক। নমস্কার, আমি তরুণ কুমার ঘটক। আমি স্প্যানিশ ভাষা এবং সাহিত্য নিয়ে কাজ করেছি। আজ আমাকে অভিদীপ বিপদে ফেলেছে, কারণ আমার লেখাগুলো নিয়ে কিছু বলতে হবে। তো অনেক লেখাই হয়তো একটু পুরনো হয়ে গেছে, কিন্তু যেগুলো আমি মনে থাকবে, বিশেষত স্প্যানিশ ভাষার শ্রেষ্ঠ গ্রন্থগুলো, ধ্রুপদী, সেইগুলো নিয়েই কথা বলবো। অনেক ধন্যবাদ স্যার, আপনি এসছেন আজকে আমাদের সাথে আড্ডা দিতে। আমি একটু ছোট্ট করে তরুণবাবুর পরিচয়টা আপনাদের জন্য দিয়ে দিই। তরুণবাবু দীর্ঘদিন ধরে স্প্যানিশ ভাষা নিয়ে কাজ করেছেন। উনি বাংলায় বহু অনুবাদ করেছেন। মূল গ্রন্থ থেকে স্প্যানিশের বিভিন্ন কাজ ওনার রয়েছে। তার মধ্যে সবচেয়ে যদি উল্লেখযোগ্য আমি বলি, 100 ইয়ার্স অফ সলিচুডের বাংলা অনুবাদটা কিন্তু ওনার করা। ছাড়া লোরকার চিঠি বা ডন কিহোতে এই ধরনের কাজ উনি করেছেন। আমাদের সাথে উনি আজকে আড্ডা দিতে এসেছেন, এটা আমাদের সৌভাগ্য। স্যার অনেক অনেক ধন্যবাদ, আপনি আজকে এসেছেন আমাদের সাথে আড্ডা দিতে। উই আর রিয়েলি অনার্ড। ধন্যবাদ ইংরেজিতে বললে আবার বলতে হয় স্বাগতম, ওয়েলকাম। আমরা বাংলায় বলি আমিও ধন্যবাদ জানাই এবং কৃতজ্ঞতা, কারণ আমার মতো একজন অনুবাদকের কাছে জানতে চাইছেন স্প্যানিশ ভাষা। এবং সত্যি বাংলার সঙ্গে সরাসরি স্প্যানিশ ভাষার যোগাযোগটা আমরা করে থাকি, আমি এবং আরও কয়েকজন আছেন কলকাতায়, যারা ইংরেজির মাধ্যমে, মানে ইংরেজির অনুবাদ থেকে অনুবাদ করা হতো। এখন আমরা যারা স্প্যানিশ চর্চা করেছি, শিখেছি ইউনিভার্সিটিতে বা বিভিন্ন জায়গায়, তারা স্প্যানিশের সঙ্গে বাংলায় সরাসরি যোগাযোগ করছি অনুবাদের মাধ্যমে, এবং দোভাষীর কাজে আমাদের করতে হয়। বিভিন্ন ব্যবসা বা সাংস্কৃতিক, রাজনৈতিক মিলন এতে আমরা দোভাষীর কাজও করি। কিন্তু মূলত এখন আমি অন্তত স্পেনের সংস্কৃতি মন্ত্রকের সাহায্যে কিছু স্পেনেরই ধ্রুপদী সাহিত্য অনুবাদ করার চেষ্টা করি। তবে সবগুলোই যে ধ্রুপদী তা নয়। ডন কিহোতে আমার মনে হয় জীবনের পড়া সবচেয়ে ভালো গ্রন্থ, এবং ওটা আধুনিক উপন্যাসের শুরু। হ্যাঁ, বলো এবার। এখানে একটু ছোট্ট করে জানিয়ে রাখি, তরুণবাবু কিন্তু লীলা রায় স্মারক পুরস্কার পেয়েছেন বাংলা একাডেমির পক্ষ থেকে, আর স্প্যানিশ গভর্নমেন্টের তরফ থেকে ওনাকে অফিসার্স ক্রস অফ দি অর্ডার অফ দ্য সিভিল মেরিট এই পুরস্কারটি দিয়ে ভূষিত করা হয়েছিল। আজকে ও কলকাতার টিমের একজন সদস্য হিসাবে আমি অত্যন্ত গর্ববোধ করছি আপনি আজকে আমাদের সাথে আড্ডা দিতে এসেছেন। অনেক ধন্যবাদ। আসলে স্পেনের যে সরকার বা দূতাবাসের লোকজন যে বাংলা পড়তে পারেন না, কিন্তু ওদের একটা অদ্ভুত ব্যাপার আছে। অদ্ভুতভাবে ওনারা পরীক্ষা করে নেন, কারণ আগের বছর ওনারা একটা সম্বর্ধনা দিলেন আমাকে, ওমে না খেয়ে বলে, শ্রদ্ধার্ঘ। এই গত বছর? হ্যাঁ, গত বইমেলার সময়। সেটা তো আর কিছু ছিল না, রাষ্ট্রদূত ছিলেন এবং একজন খুব পণ্ডিত ব্যক্তি অস্কার পুজল ছিলেন। ওরা কিন্তু লক্ষ্য করলেন যে আমাকে যে প্রশ্নগুলো করছেন ডন কিহোতে, আমি খুব ভেতরে না গিয়ে ওপর উত্তর দিচ্ছি না, সত্যি আমি জানি। তারপরই আমি দেখলাম যে 1 বছর পর যে রাজার আদেশে আমাকে একটা পরীক্ষা নেওয়া। হ্যাঁ, কিন্তু ওরা তো বাংলা পড়তে পারে না, এবং বাংলা ওরা আমি যখন অনুবাদগুলো করি ওদের সংস্কৃতি মন্ত্রকের টাকায় অনুবাদটা করা হচ্ছে, কিন্তু ওরা অদ্ভুত ব্যাপার, ওরা কিন্তু কারকে দিয়ে ক্রস চেক করায় না, মানে বিশ্বাস করে। তো আমরা যেটা করি, আমরা বিশ্বাসের ওপর, আমি কোনো একটি কথা বাদ দিতে চাই না, যার জন্য মূল গ্রন্থ এবং রয়্যাল একাডেমি স্পানিওলা, আকাডেমিয়া রিয়াল স্পানিওলা, মানে স্পেনের রয়্যাল একাডেমি ডিকশনারি আমি ফলো করি। এবং খুব আটকে গেলে আমি ওখানকার একজন লেখক, আমার বন্ধু, তার কাছেও জিজ্ঞেস করে নিই। এইভাবে অনুবাদটাকে পাঠযোগ্য করা হয়। আপনি দীর্ঘদিন ধরে অনুবাদ সাহিত্যকে সমৃদ্ধ করেছেন। স্প্যানিশ ভাষা থেকে যে বাংলায় আপনার কাজ, সেটা ডেফিনেটলি অনেকটাই আমাদের সমৃদ্ধ করেছে। আপনার কাছে প্রথমে যেটা জানতে চাইবো যে আপনি স্প্যানিশ ভাষাটিকে কেন মানে অনুবাদের জন্য বেছে নিলেন? আচ্ছা, খুব ভালো প্রশ্ন। আমরা আমাদের যৌবনে
মানে আমরা যখন 30-এর কোঠায়, তখন বেশিরভাগ ছাত্র আমাদের বন্ধু বা আমাদের যারা ভাষা চর্চা করতে চায়, বিদেশি ভাষা, তারা জার্মান, ফরাসি এবং রাশিয়ান শিখত। আচ্ছা। এবং জার্মানিতে প্রচুর চাকরির সুযোগ ছিল, কারণ দ্বিতীয় মহাযুদ্ধের পর জার্মানিতে পুরুষের সংখ্যা কমে যায় এবং ম ওরা সরাসরি জার্মানিতে যেতে হতো। বিভিন্ন কলে কারখানায় কাজ করবার জন্য শিখতো। আর রাশিয়ানও তাই। সোভিয়েত রাশিয়া আমাদের বন্ধু। অনেকেই কমিউনিস্ট পার্টির লোকজন হ্যাঁ। তাদের ছেলেমেয়েরা খুব সোভিয়েত রাশিয়াতে যাওয়ার জন্যে রাশিয়ান ভাষা শিখতো। আর ফরাসিটা বরাবরই ছিল। 1940 সাল থেকে এখানে আলিয়াস ফ্রান্সেসে ফরাসি ভাষা শেখানো হয়। স্প্যানিশটা নতুন। কিন্তু আমি সৈয়দ মুজতবা আলী, যাকে আমি গুরুদেব মনে করি, আজও আমি তাকে প্রণাম জানাই। তার একটা লেখা ছিল হরিনাথ দে স্মরণে। তাহলে তিনি বলছেন যে আজকে যারা বুঝতে পারছে না, তারা কিছুদিন পরেই বুঝবে যে স্প্যানিশ ভাষা কত দামি, এবং ভারতবর্ষের মতো একটা মহাদেশ লাতিন আমেরিকার মতো মহাদেশকে উপেক্ষা করতে পারে না। দুই মহাদেশের কাছে আসতে হবেই, এবং স্পেন তো আছে ইউরোপের। তো স্প্যানিশ ভাষার খুব চাহিদা বাড়বে। উনি এমন গুরুদেব, আজকে কিছু বছর থেকে দেখছি একদম প্রতিটি অক্ষর মিলে গেছে। কারণ আমি তো 20 বছর শেখার পর প্রথম স্পেনের গল্প অনুবাদ করি। কিন্তু আজকালকার ছেলেমেয়েরা 3-4 বছর শিখেই অনুবাদ করছেন। কেউ কেউ স্কুলে, অনেক স্কুলে চালু হয়েছে, অনেক কলেজ ইউনিভার্সিটিতে স্প্যানিশ চর্চা আরম্ভ হয়েছে। আমার সময় ছিল না। আমি এমনি মানে 2-1টা ছোটো ছোটো কোর্স করে তারপর রেডিও শুনে শুনে, তো বইও ছিল না। তো উনি সৈয়দ মুজতবা আলী এত বড় একটা গুরুদেব, যা আমি মানে সবসময় বলি। এবং আমি যেহেতু কলকাতায় যারা স্প্যানিশ চর্চা করেন তার চেয়ে সবচেয়ে বেশি আমি বয়স্ক, তো এই কথাটা বলার আমার অধিকার আছে যে ওনার কথাটা অক্ষরে অক্ষরে ফেলে যাচ্ছে। এবং কলকাতায় স্পেনের অনেক কাজ হয়, আমি করেছি। কারণ কলকাতার লেদার গ্লাভস, লেদার ড্রেসের খুব ডিমান্ড ছিল স্পেনে। কোভিডের আগে পর্যন্ত বহু জায়গায়, বহু কোম্পানি, ফ্যাক্টরি আমরা দেখেছি। গরুর চামড়া থেকে কীভাবে ব্যাগ তৈরি হচ্ছে, লেডিস ব্যাগ, শান্তিনিকেতন ব্যাগ, খুব ডিমান্ড ছিল ইতালি এবং স্পেনে। স্পেনের আচ্ছা, মানে কলকাতা থেকে রপ্তানি হতো? হ্যাঁ, আচ্ছা। ওরা কিনতো। আচ্ছা। এখানকার আমাদের যারা প্রস্তুত করে যেসব কোম্পানি, তাদের কাছে কিনতো। সেখানে কিন্তু একদম দরাদরি কথাবার্তা বলতে হতো, কীরকম হবে ডিজাইন, কত দাম হবে, কোথায় বেশি কোথায় কম, এইসব। তারপরে সাহিত্য তো আছে, সাহিত্যের একটা আকর্ষণ ছিল। পরবর্তীকালে সাহিত্য এখন কলকাতার প্রকাশকরা এখন মূল ভাষা থেকে অনুবাদ চান। মানে ইংরেজি থেকে নয়, মানে মূল না, একদম হ্যাঁ, স্প্যানিশ আগে ইংরেজি থেকে হতো, কারণ উপায় ছিল না। হুম। এবং ইংরাজির মাধ্যমে মানবেন্দ্র বন্দ্যোপাধ্যায় করতেন, আরও কয়েকজন করতেন, সেগুলো খুব ছাপা হতো। কিন্তু এখনকার প্রকাশকরা সবাই বলে স্প্যানিশ মূল থেকে চাই, যেটা ইউরোপীয় সংস্কৃতি। ইউরোপেও তাই, যে মূল ভাষা থেকে অনুবাদ না হলে ওরা গ্রহণ করবে না। বেশ। সেই সূত্রে একটার পর একটা করতে করতে আমরা করে চলেছি আজ অবধি। স্প্যানিশ সাহিত্য বা সংস্কৃতি মানে সারা পৃথিবীকে কিভাবে অনুপ্রাণিত করেছে বলে আপনার মনে হয়? মানে হ্যাঁ, ইনফ্লুয়েন্স যদি জিজ্ঞেস করি আর কি। এটাও খুবই প্রাসঙ্গিক। যে আগে ধরুন লোকে বলতো, প্রায় বিদগ্ধ মানুষজন, ফরাসি ফরাসি সাহিত্য, ফরাসির যে ছবি, পৃথিবীর শ্রেষ্ঠ, এবং প্যারিস ছিল সাংস্কৃতিক রাজধানী পৃথিবীর। কিন্তু আমি একজন, আমার অধ্যাপক এখন প্রয়াত, তিনি জেএনইউ, যিনি হেড অফ দ্য ডিপার্টমেন্ট ছিলেন, ডক্টর সুস্নিগ্ধ দে। উনি আমাদের ক্লাস নিতেন রোজই, খুব রসিক মানুষ ছিলেন। ডন কিহোতের উপর ডক্টরেট করেছিলেন, আগে ইংরেজিতে, তারপরে স্প্যানিশে উনি ডক্টরেট। উনি একদিন বললেন ক্লাসে যে বেস্ট লিটারেচার ইজ বিন ক্রিয়েটেড ইন লাতিন আমেরিকা। আমরা তো জানতাম ইংরেজি ছাড়া কোনো ভাষা নেই, ফরাসি ছাড়া সংস্কৃতি নেই। তখন থেকে আমরা দেখলাম যে স্প্যানিশ ভাষার সাহিত্যর পৃথিবীতে কিন্তু খুব চাহিদা বেড়ে গেছে। আমেরিকা যেহেতু কাছাকাছি এবং ওদের অনেক টাকা, তারা বইগুলো ইংরেজিতে অনুবাদ করে ছাপতে পারে এবং তারা পৃথিবীতে ছড়িয়ে যায়। কারণ আমি যখন জেএনইউতে পড়ি, তখন আমাকে ডক্টর দে বললেন যে আপনার একই সঙ্গে, আমরা অতটা স্প্যানিশে তখনও আমাদের দখল আসেনি। উনি বললেন গুয়াতেমালার যে নোবেল পুরস্কার বিজয়ী মিগেল আনহেল আস্তুরিয়াসের এল সেনিয়র প্রেসিডেন্টে, মিস্টার প্রেসিডেন্ট, অসম্ভব ভালো, কিন্তু অত্যাচার, মানে
লাতিন আমেরিকার বেশিরভাগ দেশেই অসম্ভব অত্যাচার চলেছে স্বৈরতন্ত্রের। আমাদের এখানে অতটা নয়। দারিদ্র্যের দিক থেকে আমাদের সঙ্গে মিল আছে, চিন্তার দিক থেকে মিল আছে, কিন্তু অত্যাচারটা ওখানে অনেক বেশি হয়েছে, স্বৈরতান্ত্রিক অত্যাচার। সেই এল সেনিয়র প্রেসিডেন্ট পড়ে আমরা তখন ভালো বুঝতে পারছি না। এই অসাধারণ একখানা উপন্যাস, বাংলাতে তো নেই, আমি কোনো অন্য ভাষায় আছে কিনা জানি না। সে একটা স্বৈরতান্ত্রিক শাসক, তার একটা নিজস্ব কোঠরি আছে, তাই দিয়ে তিনি যা ইচ্ছে করছেন। শিশু, নারী, বৃদ্ধ, বৃদ্ধা কেউ তার এর থেকে অত্যাচার থেকে পাচ্ছে না। শহর ফাঁকা হয়ে যাচ্ছে, লোকজন বেরোয় না, স্বাধীনতা বলতে কিচ্ছু নেই। সেই উপন্যাসটা আমরা পড়লাম, কিন্তু ওটা এখনো বাংলাতে অনুবাদ হয়নি। মানে বেশ। তার পরবর্তীকালে তোমাকে একটু বলে দিই অভিদীপ, যে লাতিন আমেরিকার সাহিত্যের সবচেয়ে বেশি নাম হয়েছে, বুম বলা হয়, তেজি বা বুম বুম পিরিয়ড বলা হয়, সেটা 60-এর দশক, আচ্ছা। 60-এর থেকে 70-এর দশকের মধ্যে। এখন আবার সেটা হয়তো অতটা নেই। বুম বুম পিরিয়ডে যারা এসছেন তাদের মধ্যে গার্সিয়া মার্কেস নোবেল প্রাইজ পেয়েছেন 100 ইয়ার্স অফ সলিটিউড। তার আগেও হুলিও মানে কর্তাসার। ওই সময় থেকেই কি ম্যাজিক রিয়ালিজম হ্যাঁ, হ্যাঁ, এই হ্যাঁ, ধরনের কাজ ওখানে হচ্ছে মানে? ঠিক, ঠিক। এই জাদু বাস্তবতা, ম্যাজিক রিয়ালিজম কথাটা কিন্তু এসেছে 1860 সালে। অনেক বাঙালি লেখককে, আমার বন্ধু-বান্ধবকে বলতে শুনেছি, আমাদেরও ম্যাজিক রিয়ালিজম আছে। কীরকম? এই ব্যঙ্গাত্মক কথা বলছে, পশু পাখি কথা বলে, ঈশ্বরের সঙ্গে মানুষের কথা হয়, বা রাক্ষস, হনুমান, বানর সব কথা বলে। এটা কিন্তু ম্যাজিক রিয়ালিজম নয়। ম্যাজিক রিয়ালিজম কথাটা এসেছে 1860 সালে। একজন জার্মান শিল্প সমালোচক মার্টিন রো, তিনি একটা ছবির প্রদর্শনী থেকে বেরিয়েছেন। তখন সাংবাদিক বলছেন যে, কীরকম দেখলেন? ওর মুখ দিয়ে বেরিয়ে গেল ম্যাজিক রিয়ালিজম। এটা জার্মান ভাষায় ছিল। ম্যাজিক রিয়ালিজম কথাটাই কেউ জানতেন না। তো কী করে ওই ব্যঙ্গমাদাঙ্গমের কথাবার্তা, আমি থিয়েটারও করতাম বলে আমি জানি। মাধব মালঞ্চী কন্যা নাটকে ম্যাগমের কথা আছে। সেটা ম্যাজিক হতে পারে, কিন্তু ম্যাজিক রিয়ালিজম কথাটাই ছিল না। সুতরাং যে বাঙালি বন্ধুরা বলছেন যে আমাদেরও ছিল, আমাদের হয়তো ম্যাজিক ছিল, কিন্তু এখনও পুরোপুরি ম্যাজিক রিয়ালিজম কোনো উপন্যাসে সার্থকভাবে আসেনি। এসেছে কিছু, কিছু আংশিকভাবে। কিন্নর রায়, তার আগে শ্যামল গঙ্গোপাধ্যায়, এবং এখন যারা লিখছেন তারা পুরোপুরি বাস্তবতাটাকে আম অনুসরণ করেন না, বাস্তবতা ভাঙবার চেষ্টা করেন। তখনই ম্যাজিক রিয়ালিজম আসতে হয়। ম্যাজিক রিয়ালিজম বা ম্যাজিকের যে কোনো প্রভাব সাহিত্যে এসে যাচ্ছে, বাংলাতেও আসছে। আপনি স্প্যানিশ থেকে বাংলায় অনুবাদে কাজ করেছেন হ্যাঁ। দীর্ঘদিন ধরে। তো স্প্যানিশ আর বাংলা এই দুটো ভাষা বা সংস্কৃতির মধ্যে কোনো মিল খুঁজে পেয়েছেন? মানে সেই দিক থেকে যদি জিজ্ঞেস করি। অবশ্যই। কারণ স্প্যানিশ হচ্ছে লাতিন, আ এর লাতিন গ্রুপের ভাষা। সেখানে কনসোনেন্টগুলো সফট। যেমন তোমার, আমার, হুম, মারাদোনা, গার্সিয়া মার্কেস। এই যে সফট কনসোনেন্ট, আমি ইংরেজিতে বলতে বাধ্য হচ্ছি ২-১টা কথা। না, 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 কারণ কোনো বাংলা, অসুবিধা নেই। হ্যাঁ, আমাদের ইংরেজি বাদ দিয়ে চলে না। ইংরেজি আমাদের সেকেন্ড ল্যাঙ্গুয়েজ। একদমই তাই। তো বাংলাতে কিন্তু এই সফট অ্যান্ড হার্ড দুটো কনসোনেন্টই আছে। তো বাঙালিদের পক্ষে পড়া এবং উচ্চারণ করা ভীষণ সহজ। যার জন্যে আমি অবাক হয়েছি, এখন আমাকে অভিজিৎকে বলতে হচ্ছে, আমি তো ওর বয়সে যখন দেখেছি জেএনইউতে ভালো, ভালো অধ্যাপক ফরাসির, এবং স্প্যানিশের অনেকেই বাঙালি, এবং বাঙালিদের এই উচ্চারণের জড়তা থাকে না। কারণ বাংলা ভাষায় তও আছে, ঠও আছে। কাজে ইংরেজিও তারা ভালো বলতে পারেন, এবং লাতিন গ্রুপের ভাষাগুলো, লাতিনের ফরাসি, স্প্যানিশ, পর্তুগিজ, ইটালিয়ান, রোমানিয়ান, এগুলো তারা তরতর করে শিখে নিতে পারেন। এবং কলকাতায় এখন অনেকেই স্প্যানিশ চর্চা করেন। আর আরেকটা তুমি বললে যে ভাষার দিক থেকে, তো আমি বললাম যে ব্যাকরণের কিছু পার্থক্য থাকেই। কিছু আ খটখটে ব্যাপার সব ব্যাকরণই আছে। ব্যাকরণকে অনেকে ভয় পায়। কিন্তু স্প্যানিশ ভাষার যে লালিত্য, লাবণ্যময়তা, সেটা বাংলাতে খুব সহজে করা যায়, আসে। এবং স্প্যানিশ ভাষা যেমন আপনি এবং তুমি দুটো তফাৎ। তু এবং উস্তেদ বাংলাতে আমরা যেটা পাই। এখন যিনি ইংরেজি থেকে অনুবাদ করছেন, আমি তাকে শ্রদ্ধা করেই বলছি, তিনি কী করে এই ব্যবহারটা বুঝবেন? কোথায় তুমি এবং তুই হবে, আর কোথায় আপনি হবেন?
উনি করছেন উপায় নেই বলে। কিন্তু স্প্যানিশ যখন আমি পড়ি, একটা আমি ছোট্ট গল্প বলি, বলবো অভিজিৎ? হ্যাঁ, হ্যাঁ, হুম। নিশ্চয়ই। এই লোরকার একটা নাটক আছে, শু মেকার্স প্রডিজিয়াস ওয়াইফ, মুচির আশ্চর্য বউ, রাসাপাসেরা প্রদিঘিওসা। এখানে স্বামী স্ত্রীর ঝগড়া হয় এবং মুচি মানে স্বামী, সে একটু বৃদ্ধ এবং স্ত্রী হচ্ছেন কম বয়সে, 18 বছর বয়স। তো তাদের অনেক হতাশা আছে, পাড়া প্রতিবেশীর লোকও অনেক কথা টথা শোনায়। তো একদিন স্বামী রাগ করে বাড়ি ছেড়ে চলে যায়, কিন্তু বাড়ির কথা ভুলতে পারে না, বউকে ভুলতে পারে না। তো 4-5 মাস পরে ও পুতুল আহ, খেলার পরিচালকের মানে পুতুল খেলার একটা দল নিয়ে ছদ্মবেশে আসে। এই প্রসঙ্গে বলি, স্পেনে কিন্তু পুতুল নাটক, পুতুল খেলার খুব চল ছিল। আচ্ছা, তো তাই? এটা প্রথমে, হ্যাঁ, জানা ছিল না তো। হ্যাঁ, 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 লোরকার প্রথম দিকের নাটকও পুতুল পুতুল নাটক। তো যখন স্ত্রীর ঘরে, ও তো ইচ্ছে ওই ঘরেই আসবে, ওই বাড়িতেই আসবে দেখাতে, বউয়ের সঙ্গে দেখা করবে ছদ্মবেশে। তোর প্রথমটা বউ তো চিনতে পারছে না, উস্তাদ বলছে আসুন আসুন, এসব ভেঙ্গা। তারপরে যখন ধীরে 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 বুঝতে পারছে স্বামী এবং স্ত্রী পরস্পরকে চিনতে পারছে, তখন উস্তাদ থেকে তু ফর্মে এলো, অর্থাৎ আপনি থেকে তুমিতে এলো। এবং ওরা দুজনে মিলন হলো এবং ওরা বললো যে আমরা এখন থেকে একসঙ্গে থাকবো, একসঙ্গে লড়াই করে বাঁচবো। এই জায়গাটা কিন্তু ইংরেজি থেকে করলে উম, চট করে বোঝা সম্ভব না, এরকম বহু জায়গা আছে। তাছাড়া স্প্যানিশের যেমন ইংরেজি থেকে করলে কি অসুবিধা হয়, সেটা আমি এখন নাই বললাম। কিছু কিছু অসুবিধাও আছে ইংরেজি থেকে করলে, কিন্তু যে সাহিত্য মনস্ক ব্যক্তিরা বুঝতে পারবেন, কিন্তু মূল ভাষাটা জানা থাকলে এই এই জায়গাগুলো। এক্সাক্ট ফিলটা বোধহয় মানে আনা হ্যাঁ, সম্ভব নয়। মানে ইংরেজি থেকে অনুবাদ করতে হ্যাঁ, গেলে না, যেটা হ্যাঁ, একদমই না। ইংরেজি থেকে করলে আমি অনেক কিছু দেখা বলতে পারি, কিন্তু সেটা অত সময় আমাদের নেই, আর সেটা বলেও লাভ নেই। আমি একটি কথা বললাম যে আমাদের বাংলার সঙ্গে কাছাকাছি, যে আমি যেমন তুই তুমি তো চট করে করতে পারছি ওটা দেখেই, এবং আপনি কোথায় বলতে হবে সেটা বুঝতে পারছি। আর এখন স্পেনে আপনিটা উঠেই যাচ্ছে প্রায়, প্রাইম মিনিস্টারকেও রিপোর্ট সাংবাদিক জিজ্ঞেস করছে তু দিয়ে, মানে তুমি। তুই বলুন বা যাই বলুন, ফরমাল হতে পারে, ইনফরমাল হতে পারে, উস্তের ফর্মটা উঠে যাচ্ছে। এটা লাতিন আমেরিকাতে অন্যভাবে আসছে, উস্তেদ আছে, বসত্রস আছে। স্পেনে তু আছে, মানে তুমি তুমি তুই, এটাই ওরা খুব আপনার হয়ে যায়। এবং স্পেনে যদিও খুব ভদ্রতা করে আপনি হয়তো দু একদিন বা দু এক ঘন্টা মিশলেন, তারপরে ওরা তু ফর্মে চলে যাবে। এইটা আর কি। বাংলাতে আমরা এখনো বলতে পারি না চট করে, কিন্তু আজকালকার ছেলেমেয়েরা চট করে তুমি বলে। এটা আমাদের সময় ছিল না। একটা প্রশ্ন করি, সেটা হ্যাঁ, হচ্ছে ধরুন আপনি একটা উপন্যাস অনুবাদ করছেন, ঠিক আছে? তো সেখানে আপনার ভাষাটা তো জানতে হচ্ছে, ব্যাকরণগত দিকটা আপনাকে জানতে হচ্ছে। অবশ্যই, অবশ্যই। এছাড়া যেটা হচ্ছে মানে লেখকের তো একটা আবেগ রয়েছে লেখাটার মধ্যে, সেই ফিলটা রয়েছে, হুম, হুম, সেটাও বুঝে আপনাকে সেটাকেও অনুবাদ করতে হচ্ছে হুম, বাংলায়। হুম। তো এই পুরো ব্যাপারটার মধ্যে মানে সবচেয়ে চ্যালেঞ্জিং পার্ট কোনটা মনে হয়? ধরুন আপনি একটা গল্প বা উপন্যাস যখন অনুবাদ করেন, কোন জিনিসটা সবচেয়ে চ্যালেঞ্জিং মনে হয়? পুরোটাই চ্যালেঞ্জিং। কারণ ১ম এ একটা গল্প উপন্যাস পেলে উম আমরা তো জানি না এই লেখক সম্পর্কে। ১ম এ লেখক সম্বন্ধে খোঁজ দিতে হবে। কোন সময়ের লেখক এবং সেই সময় কোন ভাবধারা বেশি প্রাধান্য পেয়েছে সেই দেশে। যেমন আমি তোমাকে একটা বই দেব আজকে। সেই ভদ্রলোক ডাক্তার, তারপরে উনি কমিউনিস্ট পার্টিতে যোগ দেন। এখন ওর লেখাতে এই দর্শন দ্বারা প্রভাবিত অনেক কিছু আছে। কারণ ওই সমাজের মানে পুঁজিবাদী সমাজের কীভাবে শিকার হয়ে যাচ্ছে মানুষ, সেটা উনি দেখাবেন। তার মানে এই নয় যে সবসময় লাল পতাকা তুলে স্লোগান দিতে হচ্ছে। তো এইটা আমাকে জানতে হয়। এবং অনেক লেখক, যেমন একজন লেখিকা মারা গেছেন, আনা মারিয়া মাতুতে। উনি মেয়েদের তরফ থেকে সব কিছু দেখতেন, এবং সেখানে বোঝা যাচ্ছে তার সমবেদনাটা নারীর জীবনের প্রতি। আরেকজন আছেন এখন আলমুদানা গ্রান্ট। এটা জানা উচিত প্রত্যেকের। সবাই জানছে কিনা আমি জানি না। আর তুমি যখন উপন্যাসের কথা বললে, একটা কথা বলি যে চেস্টারটন
ইংরেজ সমালোচক বলেছিলেন যে ধ্রুপদী সাহিত্যের কথা লোকে বলে কিন্তু পড়ে না। তো ধ্রুপদী সাহিত্য আমাকে করেছি আমি, যেটা সবচেয়ে বড় আজও পৃথিবীতে। এর চেয়ে একে অতিক্রম করে গেছে এমন কোনো গ্রন্থ লেখা হয়নি। সেটা আমি কেন বলছি, এটা আমার কথা নয়। ২০০২ সালে একটা জুরি বসেছিল নিউ ইয়র্কে। তাতে শতাধিক লেখক ছিলেন, পৃথিবীর নামকরা লেখক। আমাদের লেখক ছিলেন মেক্সিকোর কার্লোস ফুয়েন্তেস, আর ইংল্যান্ডের ছিলেন সলমান রুশদি, নাদির গডিমার, এরকম অনেক লেখক। তাদের ভোট নেওয়া হয় যে কোন উপন্যাসটাকে আপনারা এখনও শ্রেষ্ঠ মনে করেন এখন। তো তাদের সবাই বলেছে যে ডন কিহোতেকে অতিক্রম করে কোনো উপন্যাস, কোনো ভাষা আজ অবধি লেখা হয়নি। এখন যে ধ্রুপদী সাহিত্য একটু বড়, আগেকালকার লেখা, এটা হয়তো আজকালকার ছেলেমেয়েরা ধৈর্য ধরে পড়বে কিনা জানি না, কিন্তু ওটাতে একটা খনি আছে, মানে নিশ্চয়ই। সাহিত্যের ধর্মগ্রন্থ। মানে পরবর্তীকালে অনেক সাহিত্য এসেছে, যাতে জাদু বাস্তবতা বা কবিতা, সুরিয়ালিজম, এই যে ফ্যান্টাসি তৈরি করা সাহিত্যে এবং রিয়ালিটির সঙ্গে যুক্ত করা, এটা তো ওখানেই প্রথম আছে। দ্বিতীয় খণ্ডে যখন ডিউক এবং ডাচেস ডন কিহোত এবং তার সহকারী ভৃত্য সাঞ্চোকে নিয়ে প্রহসন করছে, পুরোটাই কিন্তু ফ্যান্টাসি। এবং তারপর তারা বুঝতে পারে এবং তারা বেরিয়ে আসে, তখন সে বাস্তব জীবনে তাদের যে জীবন ছিল সেই অভিযাত্রী জীবনে ফিরে আসে এবং তারা ভুল স্বীকার করে, এসব অনেক কিছু আছে। কিন্তু এই যে ফ্যান্টাসি সাহিত্যে নিয়ে আসা, এই বাস্তবতার সঙ্গে যুক্ত করা, এটা তো উনিই প্রথম করেছেন। তাছাড়া অনেক লেখকই প্রভাবিত, কেউ কেউ স্বীকার করেন, কেউ কেউ করেন না। পরবর্তী আমার মনে হয়, আমি যেহেতু পরবর্তীকালের জাদু বাস্তবের উপন্যাস বাস্তবতার উপন্যাস পড়েছি, অনুবাদ করেছি, আমার মনে হয় এই প্রভাবটা কিন্তু উনি এনেছিলেন। তার আগে নিশ্চয়ই। স্পেনেও এই কোনো নভেল এটা ছিল না। আচ্ছা। স্প্যানিশ ভাষায় তো অনেক রকম ডায়ালেক্ট আছে। যেমন কাতালান ডায়ালেক্ট আছে, হুম, আবার লাতিন আমেরিকায় একটু হুম, অন্যরকম হুম, ডায়ালেক্ট হুম। ইউজ হয়। এই ধরনের যে আলাদা, আলাদা ডায়ালেক্ট, এগুলোর মধ্যে কোনো সংস্কৃতিগত তফাৎ বা কিছু আপনার মনে হয়? হ্যাঁ, কাতালান তো বার্সেলোনা যেখানে আর কি, হ্যাঁ, কাতালুনিয়া প্রভিন্স। কাতালুনিয়া। কাতালানের আমি বুঝি না, শুনি আমি কাতালান। একটু কার মধ্যে আরেকটা ভাষা আছে গাইয়েগো, সেই রাজ্যে আমি ছিলাম ১ মাস। যে সেটা সবাই কি স্পেনে? গাইয়েগো বলে, কিন্তু ওরা স্প্যানিশেও সমান। মানে ওখানকার বাজার-টাজার দোকানে সব গাইয়েগো বলা হচ্ছে। কিন্তু ওদের যে অধ্যাপক আমাদের নিয়ে গিয়েছিলেন, তিনি যখন আগে চোস্তো স্প্যানিশ বলেন। আর লাতিন আমেরিকার সঙ্গে অনেকে বলেন, আপনি কি লাতিন আমেরিকান ভাষা শিখছেন? লাতিন আমেরিকান স্প্যানিশ? ওরা ভুল বলেন। স্প্যানিশ একই, কিন্তু কিছু, কিছু তফাৎ আছে। মানে ভাষায়, শব্দে, বাক্যে কিছু, কিছু তফাৎ হয়ে যায়। যেমন ঢাকার সঙ্গে আমাদের কিছু, কিছু কথার মানে মানে ডায়ালেক্টটা আলাদা। ডায়ালেক্ট না, যেমন কিছু, কিছু কথা, যেমন ঢাকাতে বলছে পানি, আমরা বলছি জল। আমরা আমরা স্পেনে বলছি আউটোবুস মানে বাস। আর আর্জেন্টিনা বলছে মিক্রো। তো এই আর্জেন্টিনার খেলোয়াড় এসেছিলেন ৯০ সালে। আমি তাদের সঙ্গে দোভাষীর কাজ করেছি, বা তাই? ট্রেড ইউনিয়নে করেছি। এই কথাগুলো কিন্তু চট করে যে স্প্যানিশটা জানে, বেসিক স্প্যানিশটা, সে বুঝে নেবে। যেমন উচ্চারণের তফাৎ আছে। ডাবল এলকে অনেক সময় বলা হয়, কাইজে মানে রাস্তা। আমি বলি কাইয়ে। আমার ছাত্ররাও, সবাইকে আমি স্ট্যান্ডার্ড স্প্যানিশটা আমরা শেখাই। তাতে ওদের অসুবিধা হয় না। এখন তুমি দেখবে চ্যানেল আছে অনেক, টিভিতে, ইউটিউবে স্প্যানিশ শেখানো হচ্ছে। একটু উচ্চারণের তফাৎ হয়, কিন্তু তুমি যদি বেসিক স্প্যানিশটা জানো, এটাও তো হয় উচ্চারণ। যেমন গুড মর্নিংটাকে বা কেমন আছো, আমরা সোজাসুজি বলি কমো এস্তাস তু? কেউ বলছে কমো va? কমো সে va? এ কমো পাসা? এগুলো হয়। কিন্তু মূল ভাষাটা একই। তুমি যখন স্পেন থেকে মেক্সিকো যাবে, এমন কিছু পরিবর্তন হবে না। কিন্তু তুমি অ্যাড করবে কিছু। মানে তুমি কিছু নতুন কথা শিখে নেবে। মেক্সিকোতে কি বলা হচ্ছে, এইটা আরকি। এই তফাৎগুলো ঠিক আমি বাংলাদেশের সঙ্গে আমাদের, বাংলাদেশে অনেক কথা যেমন একটু, একটু অমিল আছে। আমরা বলছি জল, ওরা পানি। তারপরে আমরা বলি নুন, ওরা বলে লবণ। তারপরে ওরা বলে বয়েন, বয়েন। আমাদের বসুন, বসুন। এইরকম মানে একই ভাষা কিন্তু।
ঢাকা বা চট্টগ্রামেরটা না, ঢাকার ভাষা কিন্তু বুঝতে আমাদের অসুবিধা হয় না। সেরকম তুমি যখন স্পেন থেকে লাতিন আমেরিকা বা স্প্যানিশ থেকে সোজাসুজি কলকাতায় যাচ্ছ, প্রথমটা একটু খটোমটো লাগবে। এই কথাটা আমি শিখিনি। কিন্তু তখন ওটার বলতে হবে যে আমি এইটা শিখেছি। ওরাও বুঝে নেবেন যে এটা আছে। মানে আমি সভ্য শিক্ষিত মানুষের কথা বলছি। তাদের মধ্যে এই ভাষার তফাৎ হয় না। কিন্তু যারা একটু মানে তেমনভাবে চর্চা করেননি বা একদম নিরক্ষর, শুধু বাজারে মাছ বিক্রি করছেন, তার কাছে এটা আশা করা উচিত নয়। বেশ। স্প্যানিশ সাহিত্যের বিভিন্ন যুগ সম্বন্ধে যদি একটু আমরা জানতে চাই, আপনি একটু আমাদের ছোট্ট করে যদি বলেন। আমি স্প্যানিশ সাহিত্যের খুব বিশাল পণ্ডিত নই, তবে আমি দেখেছি রেনেসাঁসের পর স্প্যানিশের সংস্কৃতিতে বিরাট পরিবর্তন এসে যায়, সারা ইউরোপেই। তো তার আগে যে মধ্যযুগের, যেটা অন্ধকার যুগ বলা হয়, সেই মধ্যযুগে কিন্তু একজন বীর বা রাজা, তাকে প্রশংসা করে সাহিত্য বা কাব্য হয়েছে। কিন্তু স্পেনের সাহিত্য রেনেসাঁসের পরই মানে পূর্ণ একটা রূপ নিচ্ছে, আধুনিকতা আসছে, মানবিক মুখটা দেখা যাচ্ছে। লা সেলেস্টিনা হচ্ছে স্পেনের রেনেসাঁসের যুগের প্রথম উপন্যাস, যেখানে একটি মেয়ে, একজন মেয়ে মহিলা, লা সেলেস্টিনা তার নাম, তিনি মেয়ে পাচার করেন। মেয়ে পাচার করেন মানে বড়লোকরা সুন্দরী মেয়ে চায়, তিনি যোগাযোগ করেন এবং তার বিনিময়ে উনি পয়সা পান, গয়না পান, এবং গয়না পাওয়ার সূত্রে তাকে মারাও যেতে হয়। এই যে একটা মহিলাকে নায়িকা করা, মানে প্রোটাগনিস্ট, মানে মুখ্য চরিত্র, এটা আগে ছিল না, এই প্রথম এলো। এবং সেখানে মূল্যবোধ, লোভ, লোভের জন্য মহিলার প্রাণ যাচ্ছে এবং সোনা নিয়ে মারামারি হচ্ছে, এইগুলো কিন্তু রেনেসাঁসের, পরে এসছে। হ্যাঁ, রেনেসাঁসের পরেই এসছে। মানবিক মুখগুলো, মানুষ এইগুলো এরকম করে। মানুষ যে মানুষ, পৃথিবীর মানুষ, তাকে বাঁচবার জন্য খারাপ কাজ করতে হয়, তাকে মরতে হয়, মারতে হয়, এই ব্যাপারটা। কিন্তু তখনও পূর্ণ নভেল আসেনি। কারণ আরও বড় করে পৃথিবীকে ভাবতে হবে। সেইটা এলো ডন কিহোতেতে। সেটা হচ্ছে 17th সেঞ্চুরি, ব্যাকগ্রাউন্ডটা 16th সেঞ্চুরি। ডন কিহোত সম্বন্ধে একটা কথা আমাদের এখন খুব মনে রাখা দরকার, আমার মনে হয় প্রায়, যে রাজা তৃতীয় ফিলিপের যখন রাজত্বকাল, অর্থাৎ 17th সেঞ্চুরির মাঝখান থেকে বেশ কিছু বছর, তখন মুসলিম বিতাড়ন শুরু হয় এবং রাজা স্বয়ং মুসলিম বিতাড়নে ইন্ধন যোগান। অনেক মুসলিম দেশ ছেড়ে চলে যান, অনেকে খ্রিস্টান হয়ে যান, অনেকে বিয়ে করেন স্প্যানিশ মেয়েদের। এই সময় কিন্তু ডন কিহোতে লেখা হচ্ছে। মিগেল দে সেরভান্তেস, মানে ফাদার অফ স্প্যানিশ লিটারেচার, ওনার এই 1000 পাতার উপন্যাস আমি তন্ন তন্ন করে পড়ি। আমি তো অনুবাদ করেছি। তিনি বলছেন এই গল্পটা আমি পেয়েছি সিদ আহমেদ বেনেগেরি, একজন আরবীয় পণ্ডিতের কাছে। কারণ প্রথম উনি আরম্ভ করছেন যে কয়েক পাতা লেখার পর রসদটা হারিয়ে গেছে পাতাগুলো। তো উনি একদিন তোলেদোর বাজারে কয়েকটা পাতা পেলেন আরবি ভাষায় লেখা। তো সেইটা উনি অনুবাদ করিয়ে গল্পটা পাচ্ছেন। তো কতখানি শ্রদ্ধা থাকলে একজন আরবীয় পণ্ডিতের গল্প উনি স্প্যানিশ ভাষায় অনুবাদ করে বলার চেষ্টা করেছেন। এটা পুরোটাই হয়তো লেখকের কল্পনা, কিন্তু আরবি ভাষার যে একটা দাম ছিল, এবং আরবীয় সংস্কৃতি যে স্পেনে বহুদিন ছিল, 700 বছর আরবরা ছিল এবং এখনও আছে, সেটা উনি গুরুত্ব দিচ্ছেন। এবং উনি বলছেন যে কিছু কিছু শব্দ স্প্যানিশে, এগুলো আল দিয়ে আরম্ভ, সেটা আরবীয় থেকে এসছে। আরবি আল আল আলমোহাদা মানে বালিশ, আল মরসার, হ্যাঁ, আলগোদন, এই আল দিয়ে যেগুলো বেশ কিছু শব্দ আছে, সেগুলো আরবির প্রভাবিত। আরবিতেই আল আছে, আলজেব্রা যেমন। আর একটা কথা বলছি, উনি দেখাচ্ছেন একজন কৃতদাস স্পেনের যুদ্ধে তুর্কিদের হাতে বন্দী হয়েছিল। তিনি তাকে ভালোবাসছে একটি আরবীয় মেয়ে, তার পাশের বাড়িতে। উনি খুব ধনী মেয়ে, সোরাইদা। সোরাইদা স্প্যানিশ জানে না, আর এরাও আরবি ভাষা জানে না, এরা তো ধরা পড়ে গেছে বন্দি। তো সোরাইদার সঙ্গে যে প্রেমের দৃশ্য কীভাবে হচ্ছে, ওই সোরাইদা বহু টাকা ওদেরকে পাঠিয়ে দিচ্ছে গোপনে, যাতে ওরা পালিয়ে যেতে পারে, এবং সোরাইদাকে নিয়েই ও চলে আসে। সোরাইদা তখন বলছে, আমার নাম
সোরাইদা, আমি কিন্তু হব মারিয়া এবং আমি খ্রিস্টান ধর্ম নেব, ক্যাথলিক, কারণ আমি বিয়ে করব স্প্যানিশ বন্দিকে। এখানে কোনো সমালোচক বলতে পারেন যে সামান্য ক্যাথলিক প্রীতি দেখা যাচ্ছে, কিন্তু এটা সাহিত্যের প্রয়োজন ওইটুকুই। বাড়াবাড়ি কোথাও উনি খ্রিস্টান ধর্মকে বড় বা ইসলাম ধর্মকে ছোট এমন কিছু বলেননি, একদমই বলেন। তো এই ডন কিহোতে সম্পূর্ণ উপন্যাস কেন? ডন কিহোতে অনেক চরিত্র এবং অন্যায়ের বিরুদ্ধে, অবিচারের বিরুদ্ধে প্রতিবাদ, এটা মূল বক্তব্য। এবং সেই প্রতিবাদ দলবদ্ধভাবে নয়, একক একজন মানুষ করছেন তার নৈতিকতা দিয়ে, তার সাহস দিয়ে। কিন্তু তিনি সাহিত্যের নায়ক, বাস্তবে তিনি হেরেই যাচ্ছেন তার কারণ সেই সময়টাতে গোলা বারুদ এসে গিয়েছে। কাজে একক বীরত্ব, শুধু বল্লম নিয়ে যুদ্ধ করা যায় না, না। সেই জন্যই তার পরাজয়। কিন্তু বেঁচে থাকলেও কি তার নৈতিকতা, তার বীরত্ব, তার অসম্ভব সুন্দর একটা দৃষ্টিভঙ্গি, সেটার জন্যই এখনও ডন কিহোতে এত প্রাসঙ্গিক। নিশ্চয়ই। এবং সাহিত্য, তুমি যদি সাহিত্যের ছাত্র নাও হও, সাহিত্যে আগ্রহী হলে ওই নভেলটা পড়লে, যেমন তুমি শেক্সপিয়ারের হ্যামলেট পড়বে নাটকের, যেমন চেকভের নাটক পড়বে, এটা পড়া এই জন্য উচিত স্প্যানিশ ভাষার জন্য। এই উপন্যাসে মানবতা কাকে বলে এবং একটা ওনার ছিল কি শিষ্টের পালন, দুষ্টের দমন, তা করতে গেলে শুধু যে অস্ত্রই প্রধান তা নয়, মানুষের অনেক কিছু বোধ বুদ্ধিও দরকার। এটা তুমি একদম যে উইজডম, যাকে আমরা একটা ভালো একজন লেখকরা বলেন বা এখন মানুষ অনেকেই জানেন যে 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 গ্রন্থ আপনাকে ওয়াইজ করে না, আপনার প্রজ্ঞা বাড়ায় না, সেই গ্রন্থ আপনি কেন পড়বেন? আপনার নিশ্চয়ই। সময় বাঁচে একটা গ্রন্থ পড়বেন, সেটা চিরকাল আপনাকে ভাবাবে। যেমন হ্যামলেট, আপনাকে আজও আপনার মনে হবে হ্যামলেট কেন বলছেন টু বি অর নট টু বি দ্য কোয়েশ্চেন। তো এই ব্যাপারগুলোর জন্য আমি বলবো, যদি তুমি পড়ো, ডন কিহোতে পড়বে, তারপর 100 ইয়ার্স অফ সলিটিউড। এখন 100 ইয়ার্স অফ সলিটিউড 450 বছর পরে লেখা। ওটা বেরিয়েছিল 1605 আর 1615 খ্রিস্টাব্দে, ডন কিহোতে, দুটো খণ্ড। আর একটি উপন্যাস 100 ইয়ার্স অফ সলিটিউড, সিএন আইনিওস দ্য সোলেদাদ, এটা বেরোচ্ছে 1967 সালে। তো কত বছর চলে গেছে। নিশ্চয়ই। কিন্তু দুটো তুলনা হয় কেন? দুটোতেই আরম্ভ হচ্ছে অভিযান দিয়ে, অভিযাত্রী। ওখানে অভিযাত্রীর ন্যায় প্রতিষ্ঠা করার জন্যে, আর এখানে যিনি অভিযাত্রী তিনি বলছেন আমি সোনা খুঁজতে যাব, কারণ সোনাটা পেলে আমার যুদ্ধে কাজে লাগবে, দেশের যুদ্ধে। অর্থাৎ এলদোরাদোর যে ধারণাটা, ওটা ওখানে আসছেন এবং উনি আবিষ্কার করছেন যাতে সোনা চট করে আবিষ্কার করা যায় এবং সোনার থেকে সোনা গলিয়ে অন্য কিছু করা। মানে সোনার শহর যেটা। হ্যাঁ হ্যাঁ, এলদোরাদো, হ্যাঁ, কাল্পনিক, কাল্পনিক। কিন্তু ওই সোনার খোঁজে সব যেত। ওটার আভাস কিন্তু প্রথমে আছে। তারপর ওর এই অবাস্তব কল্পনা, ওই একটা অ্যাস্ট্রোনাম তৈরি করে আকাশে তারা দেখা, সূর্যের রোদটা নামে, সূর্যের আগুন তৈরি করা, এসব প্রথম দিকটা আছে। তারপর স্ত্রী খুব বাস্তব, উনি এসব থেকে বিরত করছে, কারণ ছেলে মেয়ে হয়ে গেছে। ওটা একটা কাল্পনিক স্থান, মাকন্ড। এখন ওই দুই জায়গায় একটা অবাস্তবতার প্রথম আরম্ভ হচ্ছে। কিন্তু ডন কিহোতে যেমন যৌনতা নেই, প্রেমটা কীরকম? কাল্পনিক এক নায়িকা, মানে উনি গ্রামের একটা মেয়েকে দেখেছিলেন, তাকে আদর্শায়িত করে করেছেন দুলসিনিয়া দেল তোবোসো। উনি হচ্ছেন প্রেমিকা এবং সমস্ত অভিযানে প্রেমিকাকে স্মরণ করে উনি ঝাঁপ দেন। কিন্তু 450 বছর পর পৃথিবীতে অনেক পরিবর্তন হয়ে গেছে। ইয়াঙ্কি যুগটা পৃথিবীকে মানে করে, ডমিনেট করে, পৃথিবী শাসন করে। তো তারা কলা কারবারি, কলা প্রজাতন্ত্র বলা হয়, কলার ব্যবসা ফুলে ফেঁপে ওঠে। কলা কোম্পানি, কলা কোম্পানিগুলো কলা প্রজাতন্ত্র বলে না। তো ওই উপন্যাসটা তৈরি হচ্ছে, তার একটা কাল্পনিক নাম মাকন্ড। মাকন্ড কিন্তু একটা শোনা একটা নাম, কোনো দেশের নাম ছিল না, ওটাই ওই দেশের নাম। এবং এই মাকন্ডতে একটা পরিবার, বোয়েন্দিয়া পরিবার, ওরা সে গ্রাম তৈরি করে নিজেদের জন্যে। সেই গ্রামে তখন 20টি মাটির বাড়ি, একটা স্বচ্ছতা নদী ছিল,
সেইখানে ওরা নিজেদের মতো করে গ্রামটাকে তৈরি করে থাকবার জন্য। কিন্তু আস্তে আস্তে গ্রামটা গঞ্জে পরিণত হয়। গঞ্জ থেকে বড় বাজার, ইয়াঙ্কিরা আসে, লড়াই হয়, শ্রমিক মারা যায়, শ্রমিকদের হত্যা করা হয় এবং উপর তার মধ্যে অবৈধ প্রেম, অজাচার প্রচণ্ড প্রবেশ করে। তারপরে আস্তে আস্তে প্রকৃতির দুর্যোগ আরম্ভ হয়। সেইগুলোকে একসঙ্গে করে দেখাচ্ছেন যে মাকন্দ ধ্বংস হয়ে যাচ্ছে। উপন্যাসটাও সঙ্গে সঙ্গে শেষ হয়ে যায়। মাকন্দ আগে ছিল না, কিন্তু ডন কিহোতে যে জায়গায় অভিযান করছেন সেগুলো স্পেনের জায়গা ছিল, আর এটা কাল্পনিক। এই যে 100 ইয়ার্স অফ সলিটিউড এখন লোকে বেশি পড়বেই, কারণ ওখানে মানুষের অভিযাত্রার ইচ্ছে, প্রেম, বিবাহ, বৈধ সন্তান, অবৈধ সন্তান, তারপরে ধ্বংস হওয়া, যুদ্ধে নিষ্ফল যুদ্ধ, তাতে কোনো লাভ হয় না, কী দিয়ে যুদ্ধ করবে? তাই প্রগতিশীল প্রতিক্রিয়াশীলদের যুদ্ধ, সেই যুদ্ধে একটা সন্ধি হয়ে যায়, কোনো পক্ষেই লাভ করে না। এবং সবচেয়ে বড় যে যোদ্ধা, যে নায়ক আউরেলিয়ানো বুয়েন্দিয়া, তার 17টা সন্তান অবৈধ, প্রেম নেই, মানে যুদ্ধের সঙ্গে প্রেমের বিরোধিতা আছে। এইসব নিয়ে একটা বিরাট সুন্দর একটা উপন্যাস, পড়তেও খুব ভালো লাগে, ভাষাটাও তার দারুণ সুন্দর। আমি বাংলা করেছি, মানে আমিও তার মতো করতে পারিনি হয়তো, কিন্তু পড়তে খুব ভালো লাগবে, তরতর করে এগিয়ে যাবে। এটা আধুনিক উপন্যাস, আধুনিক যুগের যা কিছু ব্যাধি, এবং একজন মা আছেন, মার মধ্যে কিন্তু আমাদের বাঙালি মায়েদের মতো উনি বৈধ অবৈধ সন্তান সমানভাবে পালন করেন, এবং পাপ নিয়ে কোনো কিছু আলোচনা বা কেউই করে না। ওখানকার যারা নিজেদের কাজে ব্যস্ত, সে কোথায় কার এইসব, যেমন আমেরিকার কোনো শহরে হবে হয়তো, যে এইসব আলোচনা করে না। এবং উপন্যাসও সেসব নিয়ে কোনো কথাবার্তা নেই। উপন্যাসটা কীভাবে এগোচ্ছে, গ্রাম থেকে গঞ্জ হচ্ছে, গঞ্জ থেকে শহর হবে, এবং তখন পোশাক আশাক, বাজার সব কিছুই আস্তে আস্তে বদলে যাচ্ছে। প্রথমে কিছুই ছিল না, টেলিগ্রাফ এলো, তারপরে রেলওয়ে এলো, তারপরে ফরাসির উপজীবিনারা এলো, সেন্ট, পারফিউম, তারপর প্রস্টিটিউট, সব এলো আস্তে আস্তে। এটা আর কি বাইবেলের জেনেসিসের প্রভাবিত। প্রথমটা আরম্ভ হচ্ছে সৃষ্টি, সৃষ্টি থেকে আস্তে 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 বাড়বে, বৃদ্ধি, এবং তার ধ্বংস। একটা পুরো ট্রানজিশনটা পুরো হচ্ছে। পৃথিবীর, হ্যাঁ, মানে একবারে বাইবেলের থেকে আরম্ভ। আজকে আড্ডার প্রায় শেষ দিকে এসে পড়েছি। শেষ প্রশ্ন, সেটা হচ্ছে যে আপনি একদিকে মার্কেজের অনুবাদ করেছেন, হুম, মানে গার্থিয়া লোরকার অনুবাদও করেছেন, হ্যাঁ, হ্যাঁ, দুজনেই কালোজয়ী সাহিত্যিক। হুম। তো যদি আজকের প্রজন্মের যদি এদের কাছ থেকে কিছু টেক অ্যাওয়ে থাকে বা এদের লেখা থেকে কি শেখার মতো আছে বলে আপনার মনে হয়? এখন আমি তো তোমাকে বললাম যে তুমি যদি আগ্রহী হও, প্রথমেই পড়তে হবে ডন কিহোতে। ডন কিহোতে। হ্যাঁ, তারপর আর কিছু না পড়লেও হবে, কিন্তু 100 ইয়ার্স অফ সলিটিউডটা পড়লে ভালো। আর গার্সিয়া লোরকার তো স্পেনে একবার নতুন সংস্কৃতি, স্পেনের পচে যাওয়া সংস্কৃতিকে উনি একবারে নতুন আদল দিয়েছেন। তার নাটক, যে ট্রিলজি, কবিতা, এগুলো তো ভালোবাসি যারা পড়বে। কিন্তু স্প্যানিশ জগৎটা, মানে লাতিন আমেরিকা বা স্পেনকে জানার জন্য দুটো নভেল, ডন কিহোতে এবং নিঃসঙ্গতা মাস্টারি। পড়া উচিত। তারপর যেমন আছে, লোরকাকে আমি বাদ দিতে পারবো না। আমরা যারা স্প্যানিশ চর্চা করি, কিন্তু সাধারণ মানুষের মধ্যে লোরকা কতখানি, মানে অ্যান্টি ফ্যাসিস্ট একজন কবি, তাকে ফ্যাসিস্টরা মেরে ফেলেছিল, এই আকর্ষণটা কিন্তু বাঙালিদের চিরকাল আছে, তৈরি হয়েছিল তাই। 1936 সালের 8ই আগস্ট মধ্যরাতে ওকে মেরে ফেলা হয়। তখন কিন্তু লোরকার নামটাই বাঙালিরা কেউ জানতো না। খবরটা চেপে যাওয়া হয়েছিল। ফ্রাঙ্কো বলেছিল এটা হোমোসেক্সুয়াল কনফ্লিক্ট, সংঘাত, তাতে মারা গেছে। কারণ লোরকা হোমোসেক্সুয়াল ছিলেন, তখন রটে গিয়েছিল বেশি। কিন্তু পেন ক্লাব অফ ইংল্যান্ডের পেন ক্লাব খবরটা পেয়ে যায় যে তাকে মধ্যরাতে ফ্যাসিস্ট পুলিশ মারে, এবং পেন ক্লাবের থ্রু দিয়ে কলকাতা, বাংলা, ভারতবর্ষে খবরটা আসে। তারপর বাঙালি বুদ্ধিজীবীরা লোরকাতে আগ্রহী হন, এবং লোরকার চর্চা আজও চলেছে। আমরা আজও চলেছে, এবং আমরা লোরকাকে নিয়ে
এটা 23শে জানুয়ারি আমাদের আছে, তোকে বলে দেবো, যদি নিশ্চয়ই। পারো এসো। হ্যাঁ, আজকে আড্ডা আমরা প্রায় শেষ দিকেই এসে পৌঁছেছি। আমরা খুব সুন্দর একটা আলোচনা হলো স্যারের কাছে। স্যার আপনাকে আবার ধন্যবাদ জানাই। আমাদের সাথে এসে আমাদের জন্য যে আমারও খুব আপনি ভালো টাইমটা লাগলো, স্পেন্ড কৃতজ্ঞতা করলেন। জানাই। আজকের মতো এ পর্যন্তই। দেখা হবে আবার পরের এপিসোডে।